টি-20 থেকে অবশেষে অবসরে মাহমুদুল্লাহ সাইলেন্ট কিলার বললেন, ক্যারিয়ারে কোনো আক্ষেপ ছিল না। ভারতকে হারিয়ে নিজের বিদায়টা করতে চান মধুর, শেষ ভালো না হলে সবই বেদনা বিধুর। বিশ্রামের সুযোগে বিশ্বকাপে হারের হতাশা ভুলছে বাংলার মেয়েরা, টার্গেট এখন ওয়েস্ট ইন্ডিজকে কাবু করা। প্যানেলে নয়, বাফুফের নির্বাচনে একাই 100 তাবিদ আওয়াল, ছিঁড়তে চান সব ষড়যন্ত্রের জাল। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। অবশেষে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটকে বিদায় বললেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলেই টি-20 ফরম্যাট থেকে অবসরে যাবেন সাইলেন্ট কিলার, তবে চালিয়ে যাবেন ওয়ানডে ক্রিকেট। ভারতের দিল্লি থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। এখান থেকেই আপনার ক্যাপ্টেন্সি শুরু, এখানেই লাস্ট। ও হ্যাঁ রাইট, হ্যাঁ এখান থেকে বেস্ট অফ লাক। মাহমুদুল্লাহ রিয়াদ তার টি-20 ক্যারিয়ার শেষ করার ঘোষণাটা দিয়েছেন এই দিল্লিতে এসে, এবং মজার বিষয় এখান থেকেই কিন্তু তার ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে যাত্রাটা শুরু হয়েছিল। প্রথম ম্যাচেই তিনি ভারতকে হারিয়েছিলের 200+ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, এরপর মাহমুদুল্লাহ রিয়াদ। ফ্যান্টাস্টিক ফাইভের টি-20 ক্রিকেট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল। গুড বাই দ্য সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-20তে দেশের পক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলা, ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশকে সর্বোচ্চ জয় এনে দেয়া, ঘরের মাঠে মাইটি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে সিরিজে হারানো, নিদাহাস ট্রফির ফাইনালে তোলার নায়ক। অবশেষে 17 বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন 139 টি-20 ম্যাচ খেলার পর। অ্যাকচুয়ালি আমি যখন ইন্ডিয়া সিরিজের জন্য প্র্যাকটিস করছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি চিন্তাভাবনা শুরু করেছিলাম। তো আমি আমার ফ্যামিলির সাথেও কথা বলেছিলাম। প্রবাবলি তারা চিন্তা করছিল যে প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম, বাট আমার কাছে মনে হয়েছে এটা সঠিক সময়, এবং আমি তাদেরকে বেশ কিছু বিষয় বোঝানোর চেষ্টা করেছি, এবং তারপরে হয়তো তারা বুঝতে পেরেছেন। শুরু সেই 2007-এ, শেষের গল্পটা 17 বছর পরে। শুরুর মতো শেষটাতেও প্র্যাকটিসে সিরিয়াস মাহমুদুল্লাহ রিয়াদ। লম্বা যাত্রার শেষের শুরু, দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গী হয়েছে অনেক আক্ষেপ আর সুখ। যদি আমি বলি যে 2016-এ ব্যাঙ্গালোরে এগেনস্ট ইন্ডিয়া, প্রবাবলি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রবাবলি ফ্রাস্ট্রেটিং মোমেন্ট অ্যান্ড প্রবাবলি ওয়ান অফ দ্য মোস্ট লাইফ চেঞ্জিং মোমেন্ট ফর মি, বিকজ দ্যাট ওয়াজ আ বিগ learning curve that I feel. তো এটাই, বাট এছাড়া বেস্ট মোমেন্ট প্রবাবলি দ্য বেস্ট ট্রফি, দ্য ম্যাচ দ্যাট উই হ্যাভ ওয়ান, দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট ওয়ান। 2023 বিশ্বকাপে এই ইন্ডিয়াতেই সেঞ্চুরি করার পর বলেছিলেন অনেক কথা জমে আছে, সেই কথাটা তিনি বলবেন। সেই উত্তরটাও তিনি দিয়েছেন, জানিয়ে দিয়েছেন ভালো একটা সময় দেখে তার সব কথা, মনের কথাগুলো আসলে তিনি বলবেন। না, ওটা বলবো, আমি ভুলি নাই ওটা বলবো ইনশাল্লাহ, অবশ্যই বলবো, ওটা আমি ভুলি নাই। বাট প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন, যখন আমার সময় হবে। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে আমি খেলা শুরু করেছি আমার টার্মসে, আমি বিদায় নেব ইনশাল্লাহ আমার টার্মসে, ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন এবং আল্লাহ যেন সহায় থাকেন আমার উপর। আর ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন, তখন গরম খবর। দিল্লিতে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিলেও টি-20-র শেষ ম্যাচটা খেলবেন সিরিজের শেষ ম্যাচে হায়দ্রাবাদে। টেস্ট আর টি-20-র পর আন্তর্জাতিক ওয়ানডেকেও কি খুব সহসাই বিদায় বলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ? ওটা সময় বলে দেবে। নাহিয়ান বিন জসিম, 71, দিল্লি, ভারত। দিল্লি এবং হায়দ্রাবাদে জয় দিয়ে আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারটা শেষ করতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। ছোট ফরম্যাটে বড় সাফল্যের জন্য সবাইকে আরো সাহসী হওয়ার বার্তা দিলেন সাইলেন্ট কিলার। বলছেন ফিনিশিং রোলে চ্যালেঞ্জটা বড়, পাইপলাইনে নাকি বেশ কজন আছেন ওই চ্যালেঞ্জ জেতার মতো।
বুধবার দিল্লিতে সন্ধ্যা 7:30টায় ভারত বাংলাদেশের দ্বিতীয় টি20। দিল্লি থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। অবসরের ঘোষণা দিয়ে স্পটলাইটটা কেড়ে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সবার ক্যামেরার লেন্স তাকেই খুঁজে ফিরেছে। যদিও এই সফরে বাংলাদেশ 3-0 পিছিয়ে আছে। দুটো টেস্টেই বড় ব্যবধানে হারলো। প্রথম টি20 তো বেহাল অবস্থা ছিল। ভারতীয় সাংবাদিকরা তো মজা করেই বলছে মাঠের ক্রিকেটে পারফরমেন্স নাই, মাঠের বাইরে একের পর এক অবসর। এতে করে দলের উপর কি চাপ পড়ে? টি20তে যদি দ্বিতীয় ম্যাচটা বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু এক ম্যাচ আগেই সিরিজটা হেরে যাবে। হোয়াইট ওয়াশের একটা চোখ রাঙানি থাকবে। অথচ দ্বিতীয় ম্যাচের আগের দিন দিল্লিতে প্র্যাকটিস করেননি স্কোয়াডের বেশ কজন ক্রিকেটার। কি ভাবছেন মাহমুদুল্লাহ রিয়াদ? ব্যাক টু ব্যাক জয়, সিরিজ জয় দিয়েই কি আন্তর্জাতিক টি20টা শেষ করতে পারবেন? ব্যাটিংটা ওরকম ভালো হয়নি, বোলিংটাও ভালো হয়নি, বাট আপনি যদি ওই জাস্ট একটা ম্যাচের উপর বেস করে নিজেকে ডাউট করা শুরু করেন, আমার মনে হয় ইট উইল বি আনফেয়ার, এবং আমার মনে হয় এটা পার্সোনালি এবং টিমের জন্য খুব একটা ভালো প্রভাব পড়বে না। তো আমার মনে হয় উই হ্যাভ টু কাম আউট ফ্রম দ্যাট জোন অ্যান্ড ট্রাই টু প্লে বোল্ডলি and try to win the game. 2007-এ কেনিয়ার নাইরোবিতে শুরু, শেষ হতে যাচ্ছে ভারতের হায়দ্রাবাদে 2024-এ। 17 বছরের আন্তর্জাতিক টি20 ক্যারিয়ার। ছোট ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচও খেলেছেন। আইসিসি ইভেন্টে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা আছে। ঘরের মাঠে তার নেতৃত্বে বাংলাদেশের সাফল্যও আছে টি20 ক্রিকেটে। এত অভিজ্ঞতা অর্জন এই জুনিয়র ক্রিকেটার বা পাইপলাইনের ক্রিকেটারদের কোন কোন বিষয়গুলো আসলে তিনি তুলে ধরবেন, অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। পাশাপাশি টি20তে বড় ইভেন্টে যে বাংলাদেশ ভালো করতে পারছে না, রিয়াদ কি অভিজ্ঞতা বা কোনো একটা লুফলস বিসিবির সাথে শেয়ার করে উন্নতির পথ দেখিয়ে দেবেন? প্রবলি একটা ধারাবাহিকতার যে বিষয়টা আমি বললাম যে ওইটাই আমাদের একটা লক্ষণীয় বিষয়বস্তু। আর টি20 ক্রিকেট খেলতে গেলে আপনি যদি আপনি বেশি ওয়ারিড ফিল করেন, ইউ ওয়ন্ট বি এবল টু পারফর্ম। সাম ডেজ ইউ উইল গোনা পারফর্ম, সাম ডেজ ইউ ওয়ন্ট। তো পার্টিকুলারলি প্রবলি যদি আমাদের ওই ফেসটা আমরা চেঞ্জ করতে পারি অ্যাজ এ টিম, তাহলে মানে আমাদের জন্য ভালো কিছু বই নিয়ে আসবে। এবং গোয়িং ফরওয়ার্ড আই থিঙ্ক শান্ত অ্যান্ড হিজ টিম, আই থিঙ্ক প্রবলি ইট লুকস রিয়েলি গুড। আমি আগে যেটা বললাম যে আমাদের পেস বোলিং অ্যাটাক এবং আমাদের যারা ইয়াং কয়েকজন প্লেয়ার আছে, প্রবলি দে উইল ডেলিভার সাম ভেরি গুড রেজাল্টস ইন ফিউচার ইনশাআল্লাহ। টি20 ক্রিকেটে লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করাটা অনেক বেশি চ্যালেঞ্জের এবং চাপের। ওই সময়টাতে দ্রুত রান তুলতে হয়, অনেক সময় রেকর্ড রান রেট অনুযায়ী স্কোরবোর্ড সচল রাখতে হয়, কিংবা দলের জয়ে বড় অবদান রাখতে হয়। কঠিন সমীকরণকে সহজ করে তুলতে হয়। অনেক ম্যাচে রিয়াদ আসলে সাফল্য পেয়েছেন ওই ফিনিশিং রোলে, আবার অনেক ম্যাচে ব্যর্থ হয়েছেন। সেই জায়গাটাতে পাইপলাইনে কারা আছেন, কাদের উপর ভরসা রাখছেন মাহমুদুল্লাহ রিয়াদ? জাকির আলী অনিক ইজ ডুইং রিয়েলি ওয়েল, শামীম পাটোয়ারি ইজ দেয়ার, Afif can be a very good choice. Yasir Ali Rabbi can be a very good choice. So there are few names. আমি যেটা আগেই বললাম যে 6-7 নম্বরে টি20তে ব্যাটিং করা ইটস নট দ্যাট ইজি। ইউ রিয়েলি হ্যাভ টু বি ভেরি ব্রেভ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম টাইগারদের জন্য পয়া ভেন্যু। এই মাঠেই ভারতকে 2019-এর টি20 ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। 2023-এ ওয়ানডে বিশ্বকাপে টানা 6টা ম্যাচ হারার পরে দিল্লিতে আসার পরে কিন্তু সাকিবের বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল। 2024-এও কি ভারতকে হারিয়ে টি20 সিরিজটা জমিয়ে তুলতে পারবে শান্ত বাহিনী? নিশ্চয়ই রিয়াদও চাইবে শেষের ম্যাচগুলোতে দলের জয় অবদান রাখতে, দলের জন্য ভালো কন্ট্রিবিউট করতে। সাইফুল রূপক, 71, দিল্লি, ভারত। বাংলাদেশ দলের ভারত সফর যেন হয়ে উঠেছে লিজেন্ডারি ক্রিকেটারদের বিদায়ের মঞ্চ। সাকিব আল হাসানের পর এবার মাহমুদুল্লাহ রিয়াদ বলে দিলেন এবার যাবার বেলা। এই ফরম্যাটে সাকিবের সাথে আরো অনেক জায়গায় দুজনের নাম উঠে আসে একসাথে। বেলা শেষে সেই হিসেব আরো একবার মেলানোর চেষ্টা করেছেন খালিদ জামিল। সিরিজ হোক, ইভেন্ট হোক, সবসময় স্পেশাল। যখন জার্সিটা পরি বা জার্সিটা নতুন জার্সি পাই, ইট অলওয়েজ ফিল রিয়েলি গুড। লাল সবুজের টাইগার জার্সিটার এমনই নেশা, তাই তো যতদিন পারফর্ম করতে পারবেন মায়ার এই জাল ছিন্ন করতে চাননি। বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি টি20 ম্যাচ খেলে সর্বোচ্চবার বিজয়ের সাক্ষী, সবচেয়ে জয় উপহার দেয়া অধিনায়ক হয়েও হেড কোচ হাথুরু সিংহের রোশানলে বিশ্বকাপ মিস করে পড়েছেন আফসোসের আগুনে। শুধু নিজেকে নীরবে নিভৃতে বুঝিয়েছেন হতাশ হওয়া চলবে না একদম। দলে ফিরে মহাপ্রতাপে দেখিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়। টি20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনি হাউ হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই।
টেস্ট ক্রিকেটের মতো টি-20তেও আনুষ্ঠানিক অবসরের ঘোষণা সাকিব আল হাসান দেননি বটে, তবে জানিয়ে রেখেছেন লাল বলের মতো শর্টেস্ট ইন্টারন্যাশনাল ফরম্যাটেও আর খেলতে চান না। তবে রিয়াদ এই জায়গায় সোজা সাপটা। হায়দ্রাবাদের ওই ম্যাচের পর ফুল অ্যান্ড ফাইনাল অবসর। এই শেষের আর শেষ কথা বলে কিছু নেই। 12 অক্টোবর শনিবার, যেদিন নিজের শেষ ইন্টারন্যাশনাল টি-20 খেলতে চলেছেন রিয়াদ, সেদিন তার ক্যারিয়ারের বয়স হচ্ছে পাক্কা 17 বছর 39 দিন। বিশ্ব ক্রিকেটে সেই হিসেবে তিনি পিছিয়ে থাকবেন কেবল টিমমেট সাকিব আর জিম্বাবুয়ের শন উইলিয়ামসের চেয়ে। সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-20 ম্যাচের হিসেবে রিয়াদ বিশ্বে চতুর্থ। ভারতের রোহিত শর্মা, আয়ারল্যান্ডের পল স্টার্লিং আর জর্জ ডকরেল তার চেয়ে এগিয়ে আছেন কেবল। ভারত সফরের 2 ম্যাচেই বাংলাদেশের একাদশে রিয়াদ থাকলে ছুঁয়ে ফেলবেন ডকরেলকে। সেক্ষেত্রে তিনি হবেন যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ টি-20 ম্যাচ খেলা ক্রিকেটার। বাংলাদেশের হিসেবে আসা যাক, সেখানে নিঃসন্দেহে ম্যাচের সংখ্যায় রিয়াদ পেছনে ফেলেছেন বাকি সবাইকে। সাকিবের ক্যারিয়ার সময়ের হিসেবে তার চেয়ে দীর্ঘ হলেও ম্যাচের সংখ্যায় এগিয়ে আছেন সাইলেন্ট কিলার। বিশ্বসেরা অলরাউন্ডারের আর টি-20 খেলার সম্ভাবনা নেই, তবে রিয়াদকে এই তালিকায় ছাপিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন মোস্তাফিজুর রহমান আর লিটন দাস। আবার ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জেতানোয় টাইগার ক্রিকেটের টপে রিয়াদ, যদিও সাকিবের সাথে যৌথভাবে 43 ম্যাচে 16 জয় তার, আর সাকিবের সমান সংখ্যক জয় 39 ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে। হিসেবের দুটো খাতাই বন্ধ হতে চলেছে। অবসরের সিঁড়ি বেয়ে ওরা হাত নাড়তে শুরু করেছেন বিদায় বলতে। এরপর দুজনেই অ্যাভেলেবেল থাকছেন কেবল ওয়ানডে ফরম্যাটে, কিন্তু তারপর পরের গল্পটা আপাতত সেই পরের জন্যই তোলা থাক। খালিদ জামিল, একাত্তর। 2 ম্যাচের বিরতিতে নারী টি-20 বিশ্বকাপের প্রথম ধাক্কাটা সামাল দিয়ে উঠতে চায় বাংলাদেশ। মঙ্গলবারের ট্রেনিং সেশন শেষে সেটাই জানালেন রাবেয়া নাহিদারা। এবারে বিশ্বকাপটা স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করে টাইগ্রেস। ক্যাথরিন ফ্রেসারকে আউট করে আন্তর্জাতিক টি-20তে 100 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন নাহিদা। স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে সবশেষ জিতেছিল 2014 সালে। এবারের আসরে পরের ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে। কঠিন সেই পরীক্ষায়ও দারুণ লড়েছে লাল সবুজের মেয়েরা, তবে শেষ পর্যন্ত হেরেছে 21 রানে। পরাজয় ব্যবধান কমিয়ে আনা গেলেও ম্যাচ হাতছাড়া হওয়ার আফসোসে পুড়েছে সবাই। বিশ্বকাপে পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বৃহস্পতিবার। তার আগেই জেতার সব প্রস্তুতি সারছে নিগার সুলতানার দল। অবশ্যই এমন একটা হার আমাদের জন্য খুব কষ্টদায়ক, খারাপ লাগার একটা জায়গা। এই জায়গা থেকে বের হওয়া, কীভাবে আরেকটু ডেভেলপ করা যায়, আমাদের মেইন ম্যাচটাতে কাজে লাগানো যায়। অবশ্যই এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি আমরা সেমিফাইনাল খেলতে চাই। সো আমাদের জন্য এই 2টা ম্যাচই খুব ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে আগামী নেক্সট যে ম্যাচটা আমাদের ওয়েস্ট ইন্ডিজের সাথে, ওইটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক বড় একটা সুযোগ ছিল, বাট আগামী ম্যাচ আরও 2টা ম্যাচ বাকি আছে। সো আমরা সবাই আত্মবিশ্বাসে আছি, কোনো ভাবাভাবি মানে আমরা জয়ের জন্য খেলতে যাব আর কি। বাংলাদেশ সিরিজে সাফল্যের পরও সমালোচিত ভারতের কোচ গৌতম গম্ভীর। দায়িত্ব নেওয়ার 2 মাস হতে না হতেই সাফল্যের ক্রেডিট তাকে দেওয়াতে চটেছেন সুনীল গাভাস্কার। বিখ্যাত ধারাভাষ্যকারের বক্তব্যে তীব্র ঝাঁঝ। বিস্তারিত মাদি হাসানের রিপোর্টে। খেলার মাঠে এমন এক চরিত্র যাকে পছন্দ করতে পারে না ময়দানের বাইরে যেমন, ভেতরেরও বহু ক্যারেক্টার। নক্ষত্রের মতো প্লেয়িং ক্যারিয়ার শেষে কোচিংয়েও ঝড়ঝড়ে আলো, তবু অ্যাটিটিউডে গৌতম গম্ভীরের ভয়াবহ ঝামেলা। গায়ের সাথে লেগে থাকা অভিযোগের সেই জামাটা বদলানো হয়নি। যতই অজনপ্রিয় বাইরে, ভারতে এক বিরাট কোহলি বাদে কারো সাথেই ঝামেলায় জড়িয়েছেন এমনটা কখনো আসেনি প্রকাশ্যে। তবে পর্দার বাইরে এমন অদ্ভুত থাকতে পারে না, সেই গ্যারান্টি কিংবা ওয়ারেন্টিও সম্ভবত কেউ দিতে পারবে না। সে কারণে কিনা কে জানে, টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচকে 2 চোখে দেখতে পারে না খোদ ভারতেই অনেকেই। কিংবদন্তি সুনীল গাভাস্কারের কথাতেই আছে চূড়ান্ত ছাঁচ। বাংলাদেশের সাথে টেস্ট সিরিজে আগ্রাসী ঘরোয়া ক্রিকেট খেলেছে ভারত, আর সেই সাফল্যের জন্য গম্ভীরকে ক্রেডিট দিচ্ছে তার ভক্তরা। বাস বলের আদলে ওরকম অ্যাটাকিং স্ট্র্যাটেজির নাম দিয়েছে গাম্বল। তাতেই মেজাজ হারিয়েছেন সানি ভাই। গম্ভীর ভারতের কোচ হয়েছে সবে 2 মাস। এখনই ওর নামের সঙ্গে খেলার কৌশল জুড়ে দেওয়াকে 5 আটার শ্রেষ্ঠ উদাহরণ মনে করি। ম্যাককালাম যেভাবে ব্যাট করত, সেভাবে গম্ভীর কোনোদিন
ব্যাট করেছে কিনা জানা নেই। যদি কাউকে ক্রেডিট দিতেই হয় তাহলে রোহিতকেই দেওয়া উচিত, আর কাউকে না। সুনীল গাভাস্কারের তির্যক আক্রমণের পর সামাজিক যোগাযোগের দুনিয়ায় লেগে যাবার দশা বিশ্বযুদ্ধ। কেন এত ঝাঁজ ক্রিকেট মাঠের পাশাপাশি কমবক্সের কিংবদন্তি সানি ভাইয়ের? প্রাসঙ্গিক যে কোচ হওয়ার আগে কমবক্সেও হাজির হতেন নিয়মিত। সেখানে কি কখনো হয়েছিল কোনো অপ্রকাশিত হট্টগোল? অসম্ভবের কি আছে? সব ধরনের গোলমালে ঢুকে পড়াটাকে সম্ভব করাটাই তো গাম্ভীরের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ হাইলাইট। মাহদি হাসান, ৭১। কোনো প্যানেল নয়, বাফুফের নির্বাচনের সভাপতি পদে একাই নির্বাচন করবেন তাবিদ আউয়াল। অতীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন বেশ কয়েকবার, সেটাই তার বড় আত্মবিশ্বাসী। সাথে ৭১কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাবিদ আউয়াল বলেন, আত্মগোপনে কিংবা দেশের বাইরে থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টা আইনি দিক থেকে খতিয়ে দেখা উচিত। অনুবাপী রিপোর্ট। যতই ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই কিন্তু উত্তপ্ত হচ্ছে ফুটবল অঙ্গন। বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিলি। এরই মধ্যেই কিন্তু নানা দিকের নানা কথা মেরুকরণ হচ্ছে নানাভাবে। সভাপতি পদে নির্বাচন করবেন পরীক্ষিত সংগঠক, একসময়ের ফুটবলার, যিনি একাধিক ক্লাবও চালিয়েছেন, তিনি তাবিদ আউয়াল। তিনি আমার সঙ্গে আছেন। একটা গুঞ্জন ছিল আপনি পুরো প্যানেল নিয়ে ফুটবল ফেডারেশন নির্বাচন করবেন, এখন কি পরিস্থিতিতে আছে? ধন্যবাদ। জি, দেখতে দেখতে একটা নির্বাচন চলে আসলো। তা আমি এবার ঘোষণা দিয়েছিলাম যে আমি প্রেসিডেন্ট পদে লড়বো। গুঞ্জন তো অনেক কিছুই থাকে, তা আমি কোনো গুঞ্জনের ব্যাপারে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, তাহলে কথা শেষ হয় না। বাট মূলত এই মুহূর্তে প্যানেল নিয়ে কোনো পরিকল্পনা নাই। আমি ওয়েট করছি যে কারা কারা ইন্টারেস্টেড ইলেকশনটা করার জন্য, কোন কোন পদে। তো তখন বিবেচনা করব বেসড অন কারা কারা আসতে চান, কারা কারা নমিনেশন ফর্ম কিনেছেন, কারা কারা দাখিল করেছেন। তখন একটা প্যানেলের বিষয় আসতেও পারে, অথবা কোনো প্যানেল নাও হতে পারে। তাবিদ আউয়ালের এই সিদ্ধান্তে মাথায় হাত কাজী সালাউদ্দিনের। তার কাছের মানুষ মাহফুজ আক্তার কিরণ, সত্যজিৎ দাস রূপুদের একই প্যানেলে বসিয়ে আবার বাফুফের দায়িত্বে আনার পরিকল্পনা ভেস্তে গেছে। বিগত 2 ইলেকশনেও কিন্তু যখন আমি ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছিলাম, আমি তখন প্যানেলে ছিলাম না। আমি হয়তো জিতার পরে মানে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করেছিলাম। তাই অনেকে মনে করতে পারে যে কাজের ধরন দেখে যে প্যানেলের সাথে ছিলাম। আসলে কিন্তু আমি 2 নির্বাচনে কিন্তু প্যানেলের বাইরের থেকে নির্বাচিত হয়েছি। আত্মগোপনে থেকে বা দেশের বাইরে থেকে নির্বাচন করাটাকে আপনি সমর্থন করেন কিনা? আত্মগোপনে কেন আছে? যদি কোনো কারণে কোনো রিয়েল ক্রিমিনাল ইস্যুতে, অফেন্সে কেউ আত্মগোপনে থাকে বা জেলে থাকে বা নির্বাচন না থাকতে পারে, তাহলে আমি মনে করি সেটা ফিজিক্যাল প্রেজেন্সের বাইরে ওই লিগ্যাল প্রেজেন্সটা বিবেচনা করা উচিত। ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে বাংলাদেশের অবস্থান। দীর্ঘদিন ধরে ফুটবল ফেডারেশনের দায়িত্বে থাকাদের এবার কঠিন পরীক্ষা। হয়তো শীঘ্রই আওয়াজ উঠবে, পুরনোদের বয়কট করবে সবাই। আমি যে কাজটাই করি আমি শক্তভাবেই করি, কারণ সেটা আমি মনে করি হলো আমার জিতার একটা স্কিলস। অনুবাপী, ৭১। ইম্পর্টেন্ট হলো যে চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।